ওয়েলকাম, 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 ওয়েলকাম সবাইকে। আমি দেবজ্যোতি, তোমাদের মতোই একজন অ্যাসপারেন্টস, ব্যাংকিং অ্যাসপারেন্টস, এবং তোমাদের সাথেই এই জার্নিটা ক্রস করতে চাইছি। তো আগের দিন আমি ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস অ্যান্ড ব্যাংকিং অ্যাওয়ারনেসে ফার্স্ট ক্লাস করিয়েছিলাম, অ্যান্ড ফার্স্ট ক্লাসে আমরা অনেক কিছু দেখেছিলাম ফিনান্সিয়াল ইনক্লুশন নিয়ে, বিজনেস করেসপন্ডেন্স নিয়ে, কিভাবে একটা জায়গাতে, নতুন জায়গাতে ব্যাংকিং সিস্টেম, ফিনান্সিয়াল সার্ভিস আগে এগিয়ে যায়, ঠিক আছে, পৌঁছে দেওয়া হয়। তার কি কি জিনিসগুলো ছিল আমরা অতটুকু দেখেছিলাম। সো ইট ওয়াজ মাই ফার্স্ট ক্লাস। সো নাও আমরা আগের দিকে এগাবো, অ্যান্ড আজকে আমরা ব্যাংকিং সিস্টেম সম্পর্কে কিছু কিছু পড়তে চলেছি। ঠিক আছে, ব্যাংকিং সিস্টেম, ব্যাংক কি, ব্যাংকের ডিপোজিট কি কি হয়, লোন অ্যান্ড অ্যাডভান্সেস কি কি হয়, এইটুকু আপাতত এখন টার্গেট নিয়ে এগাচ্ছি। ছোট ছোট করে এগাবো, বাট মাঝে মাঝেই তোমাদের সাথে দেখা করতে আসবো, তোমাদের সাথে ক্লাস নিতে আসবো। ঠিক আছে, এবং আমিও প্র্যাকটিস করছি অ্যাজ ওয়েল অ্যাজ তোমরাও প্র্যাকটিস করো। আমি যেটা বলছি সেটা শোনো, ঠিক আছে, এবং সেখান থেকে আলটিমেটলি কিছু জিনিস যেটা মনে হচ্ছে যে নতুন জানলে সেটাকে গ্যাদার করো এবং আগে এগিয়ে যাও। তো চলো আজকে শুরু করতে চলেছি আমাদের টপিক। তো যেটার নাম হচ্ছে ব্যাংক, ব্যাংকিং সার্ভিসেস, মানে টাইপ অফ ডিপোজিট অ্যান্ড লোন অ্যান্ড অ্যাডভান্সেস। আশা করি আমার হ্যান্ডরাইটিং তোমরা সবাই বুঝতে পারছো, যেটা লেখার চেষ্টা করছি। ঠিক আছে, তো সবার আগে চলো এটা বুঝে নিই যে একটা ব্যাংকিং সিস্টেম বা ব্যাংক বলতে আমরা কি বুঝি। দেখো, ব্যাংক, এই যে টার্মটা, এই টার্মটার সাথে দুটো জিনিস অ্যাসোসিয়েট করে। রাইট, টার্মটার সাথে দুটো জিনিস অ্যাসোসিয়েট করে। নাম্বার ওয়ান হচ্ছে ডিপোজিট, অ্যান্ড নাম্বার টু হচ্ছে লোন। ওকে, নাও আমার কথা হচ্ছে যে ব্যাংক কি। ব্যাংক হলো এমন একটি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যেখানে ডিপোজিটকে অ্যাকসেপ্ট করা হয় আর লোন প্রোভাইড করা হয়। লোন ছাড়াও অ্যাডভান্সেস বা আদার যেগুলো ফিনান্সিয়াল সার্ভিসেস আছে, যেরকম ডিজিটাল ব্যাংকিং, নেট ব্যাংকিং, ঠিক আছে, আহ, যে মানে ডিফারেন্ট টাইপের যে ফিনান্সিয়াল সার্ভিস হয় সেগুলো সুবিধা দেওয়া হয়। তাহলে দুটো কথা, যে ব্যাংক ইজ আ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন which accepts deposit and provide loans and advances. নাও এবার নেক্সট কথা হচ্ছে যে আমাদের ডিপোজিট, এই যে বলছি ডিপোজিট, ব্যাংকে আমরা দেখবে অনেকেই বলে যে ডিপোজিট করতে যাচ্ছি, আজ টাকাটা ডিপোজিট করতে যাচ্ছি। বাট এই ডিপোজিট এর প্রকারভেদ কত? সো টাইপস অফ ডিপোজিট, বুঝতে না পারলে তোমরা কমেন্ট করো, ঠিক আছে, নেক্সট ভিডিওতে ট্রাই করবো বুঝিয়ে দেওয়ার। তো টাইপস অফ ডিপোজিট, নাম্বার ওয়ান কি থাকে না, হচ্ছে ডিমান্ড ডিপোজিট, আর নাম্বার টু তে থাকে হচ্ছে টার্ম ডিপোজিট। টার্ম, ঠিক আছে। দেখো, একটু ভালো করে ইংলিশটা পড়লেই বুঝতে পারবে যে ডিমান্ড ডিপোজিট কাকে বলে। না, অন ডিমান্ড আমরা যেটা, যে ডিপোজিটকে আমরা তুলে নিতে পারি, ঠিক আছে, সেই ডিপোজিটকে আমরা কি বলি? ডিমান্ড ডিপোজিট। ঠিক আছে, আর টার্ম ডিপোজিট মানে কি? টার্ম ডিপোজিট মানে হচ্ছে ধরো একটা নির্দিষ্ট সময় থাকছে, সেই সময়ের জন্য ধরো 7 দিন হলো, 1 সপ্তাহ হলো, 1 মাস হলো, 1 বছর হলো, 3 বছর হলো, 2.5 বছর হলো, তো এরকম একটা পারফেক্টলি টাইমের জন্য, টার্মের জন্য আমরা যদি টাকাকে ব্যাংকে ডিপোজিট করে আসি, তাহলে সেই ডিপোজিটটাকে আমরা বলি টার্ম ডিপোজিট। আর ডিমান্ড ডিপোজিটের কোনো টাইম থাকে না, তোমার যখন ইচ্ছা হবে, তোমার যখন প্রয়োজন হবে তখনই তুমি টাকাটাকে ওঠাতে পারবে, তার জন্য তোমাকে কোনো কিছু মানে কোনো কিছু কিছু ব্যাংকে মানে প্রোভাইড করতে হবে না। রাইট, তাহলে এবার ডিমান্ড ডিপোজিট বলতে গেলে ডিমান্ড ডিপোজিটের ভেতরে পড়ে দুটো। কি বলো? ডিমান্ডে আমরা কি নিই? ডিমান্ডে আমরা নিই হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, তাই না? আর ডিমান্ডে হচ্ছে আমরা নিই কারেন্ট অ্যাকাউন্ট। ওকে, এটা হচ্ছে আমাদের অন ডিমান্ড। আর টার্ম ডিপোজিট সেরকম হচ্ছে দু রকম হয়। একটা হচ্ছে রিকারিং অ্যাকাউন্ট, রেকারিং অ্যাকাউন্ট, আর আরেকটা হয় ফিক্সড অ্যাকাউন্ট। আমাদের অনেকেরই বাবা মা, ঠিক আছে, যারা চাকরি করে, তারা
মানে রিকারিং ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট একটা টাইমের অন্তরালে করে রাখে যে 3 বছর পরে এটা ম্যাচুরিটি হবে, তখন আমার এই টাকাটা এত টাকাই ট্রান্সফার হয়ে যাবে, তাই? তাহলে এইবার এই হচ্ছে আমাদের দুটো রকম ব্যাপার। তো এটা ডিমান্ড ডিপোজিটটাকে যেটা শর্ট ফর্মে বলে সেটা হচ্ছে কাসা, আর এটাকে যেটা বলে সেটা হচ্ছে রাফা। রাফা মানে হচ্ছে টার্ম ডিপোজিট, রাফা মানে কি, রাফা মানে হচ্ছে রিকারিং অ্যাকাউন্ট আর ফিক্সড অ্যাকাউন্ট, আর কাসা মানে কি কারেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড সেভিংস অ্যাকাউন্ট। না, অনেক কিছু ব্যাপার আছে যে ডিমান্ড ডিপোজিট আর টার্ম ডিপোজিট, এই যে দুটো আমি যে ওয়ার্ড বলছি এই দুটো ওয়ার্ডের ভেতরে কিছু ডিফারেন্স রয়েছে। নাম্বার ওয়ান, নাও এবার হচ্ছে যে ডিফারেন্স। ওকে, ডিফারেন্স বিটুইন ডিমান্ড অ্যান্ড টার্ম ডিপোজিট। ওকে, কি কি ডিফারেন্স আছে দেখে নি। না দেখো, নাম্বার ওয়ান হচ্ছে, নাম্বার ওয়ান হচ্ছে ইটস ডেফিনেশন মানে ডেসক্রিপশন, ঠিক আছে? ডেফিনেশন, কি ডেফিনেশন? যে ডিমান্ড ডিপোজিটকে আমরা অ্যাট এনি টাইম উইদাউট প্রায়ার নোটিস আমরা বার করে নিতে পারি, বাট টার্ম ডিপোজিটকে আমরা মানে প্রায়ার ইন্টিমেশন না দিলে তো আমরা বার করতে পারি না। আর তার উপর কি থাকে না, ফিক্সড একটা টার্ম থাকে, অ্যান্ড টিপিক্যালি আমাদেরকে একটা মানে আগে থেকে ইনফরমেশন বা প্রায়ার নোটিস দিতে হয়। নাম্বার টু, নাম্বার টু হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। অ্যাক্সেসিবিলিটি মানে কি না, দেখো আমি যখন ইচ্ছা তখন অ্যাক্সেস করতে পারি, তো আমি আমার কারেন্ট অ্যাকাউন্ট থেকে বা সেভিংস অ্যাকাউন্ট থেকে যখন খুশি তখন আমি টাকা দিতে পারি, নিতে পারি। ওকে, আমার কোনো বার থাকে না, কিন্তু অ্যাক্সেসিবিলিটি রেস্ট্রিক্টেড ইন দ্য কেস অফ টার্ম ডিপোজিট। কেন? কারণ আমি একবার যদি দিয়ে দিই, আমার যতক্ষণ না ম্যাচিওর্ড হচ্ছে ততক্ষণ আমি টাকাটা ওঠাতে পারবো না। নাম্বার থ্রি, নাম্বার থ্রি হচ্ছে কি ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট, তো ইন্টারেস্ট রেট কি থাকে না, ডিমান্ড ডিপোজিট যেহেতু অন ডিমান্ড সার্ভিস না, তাই জন্য ইন্টারেস্ট রেট অনেক কম থাকে, আর টার্ম ডিপোজিটে অনেক বেশি থাকে। তার মানে এটা কি লার্জার ইন্টারেস্ট রেট। ওকে, আচ্ছা। নাম্বার ফোর, নাম্বার ফোর হচ্ছে যে বলতে পারো যে এটা কাদের জন্য, মানে এই ডিমান্ড ডিপোজিটটা কাদের জন্য সুটেবল। তো সুটেবিলিটি, বিলিটি, তো সুটেবিলিটি আমি যদি বলি, তাহলে ডিমান্ড ডিপোজিটটা একমাত্র তাদের জন্যই সুটেবল যারা ডে টু ডে ট্রানজেকশন করে, কি করে, ডে টু ডে ট্রানজেকশন করে। আর টার্ম ডিপোজিট কাদের জন্য থাকে না, যারা হচ্ছে যে ফর আ লং পিরিয়ড বা লঙ্গার পিরিয়ড অফ টাইমের জন্য যারা ইনভেস্টমেন্ট করে তাদের জন্য হচ্ছে টার্ম ডিপোজিট। আশা করছি তোমাদের ভালোভাবে বোঝাতে পারলাম যে ডিমান্ড ডিপোজিট অ্যান্ড টার্ম ডিপোজিট কখন এবং কেন ইউজ করা হয়। ঠিক আছে, নেক্সট আমি যদি এবার আমাদের আলোচনায় আসি, তাহলে নেক্সট আলোচনাটা হবে আমাদের লোনস অ্যান্ড অ্যাডভান্সেস। ওকে, কি হবে, লোনস অ্যান্ড অ্যাডভান্সেস। ওকে, তাহলে একটা ভালো করে ভেবে দেখো যে লোনস অ্যান্ড অ্যাডভান্সেস বলতে আমরা কি বুঝি, মানে লোন বলতে তোমরা কি বোঝো। আমি আজকে, ধরো আমি আজকে এবিসি নামের কোনো কলেজে আমি পড়তে গেলাম, ঠিক আছে? এই কলেজের ফিস ধরে নেওয়া হচ্ছে 8 লাখ টাকা। আমার বাবার কাছে আছে, আমার বাবা, ঠিক আছে, আমার বাবার কাছে আছে হচ্ছে 2 লাখ টাকা। কিন্তু আমার বাবা স্বপ্ন হচ্ছে যে আমাকে অনেক বড় তৈরি করবে, তাই জন্য আমাকে এই এবিসি কলেজে ভর্তি করাবে। নাও আমাকে যদি এবিসি কলেজে ভর্তি করাতে যেতে হয়, তাহলে বাবার আর দরকার কত, 6 লাখ টাকা। তাহলে বাবা 6 লাখ টাকা কি করবে, কোথা থেকে পাবে, কে দেবে বাবাকে? বাবা তখন যাবে এবিসি, এই বাবা তখন যাবে হচ্ছে ধরো ডিইএফ ব্যাংকের কাছে। ওকে, তো ব্যাংকটার নাম হচ্ছে ডিইএফ ব্যাংক। বাবাকে গিয়ে বললো যে আমার 6 লাখ টাকা দরকার, তো ব্যাংক বললো যে আপনি 6 লাখ টাকা তো আমরা দেব, কিন্তু তার জন্য আপনাকে তো কিছু জমা রাখতে হবে, যেটাকে আমরা হিন্দিতে বলি গিরবি রাখতে হবে, ঠিক আছে? বা আমরা বলি যে ইংলিশে বলি একটা খুব ফেমাস টার্ম আছে, সেই টার্মটা হচ্ছে যে কোল্যাটারাল। ঠিক আছে, কোল্যাটারাল। কোল্যাটারাল মানে কি, তোমাকে ধরো কোনো জিনিস 6 লাখ টাকা নিতে গেলে তোমাকে হয়তো 10 লাখ টাকা বা 12 লাখ টাকার কোনো প্রপার্টি তোমাকে গিরভি রাখতে হবে বা কোল্যাটারাল হিসেবে রাখতে হবে, বা তোমাকে জমায়েতি হিসেবে রেখে দিতে হবে যে এটা
আমি দিলাম, তার বদলে আমাকে 6 লাখ টাকা দিন। তো ব্যাংক বলল ঠিক আছে, আমি তোমাকে 6 লাখ টাকা দেব, যাতে তোমার ছেলে এবিসি কলেজে যাতে পড়তে পারে, কিন্তু সেটার জন্য আমি তোমাকে 1 ইয়ার্স তোমাকে আমি টাইম দিলাম। এই ইয়ার্স পর্যন্ত এ টেনিয়ার থাকবে, অ্যান্ড দেন আফটার কমপ্লিটিং T1 ইয়ার্স প্রত্যেক ইয়ারে আমি তোমার কাছ থেকে 10% ইন্টারেস্ট রেট করে আমি কিন্তু চার্জ করব। সো হোয়াট ইজ দিস হোল ফেনামেনা, এই যে গোটা ঘটনাটা, এই গোটা ঘটনাটাকে আমরা কি বলি? লোনস। সেরকম অ্যাডভান্সেস কি? অ্যাডভান্সেস জিনিসটা হচ্ছে অগ্রিম, ঠিক আছে? লোনস হচ্ছে ঋণ, আর অ্যাডভান্সেস হচ্ছে অগ্রিম। অগ্রিম মানে জিনিসটা কি? অগ্রিম মানে হচ্ছে যে তোমাকে ব্যাংক তোমার ধরো, এবার মানে এটা বুঝতে পারলে তো লোনস কি জিনিসটা? এবার লোনস যদি বোঝা গেছে, তাহলে আমি বলি অ্যাডভান্সেস কি। অ্যাডভান্সেস জিনিসটা কিন্তু একটু আলাদা, এই জিনিসটা হচ্ছে লোনস। ওকে, অ্যাডভান্সেস জিনিসটা কি? ধরো এটাই হচ্ছে যে তোমার হচ্ছে যে ডিইএফ ব্যাংক। ওকে, ডিইএফ ব্যাংক, ডিইএফ ব্যাংক কি করছে না, তোমাকে একটা ধরো অ্যাকাউন্ট খুলে দিচ্ছে, যে তোমার এখানে একটা অ্যাকাউন্ট আছে। এবার তুমি মনে সুখে বাজার করছো, ঠিক আছে, তুমি মনের সুখে কোথায় গেলে না, একটা বিশাল বড় হচ্ছে যে শপিং কমপ্লেক্স আছে, সেই শপিং কমপ্লেক্সে তুমি বাজার করতে গেলে, তোমার অ্যাকাউন্টে পড়েছিল হচ্ছে 5,000 টাকা, ঠিক আছে, আর তুমি শপিং কমপ্লেক্সে গিয়ে খরচ করলে হচ্ছে 8,000 টাকা। নিয়ে যখন তুমি পেমেন্ট করতে এসো, তখন দেখছো এ বাবা, কেস করেছে, আমার তো 3,000 টাকা যেটা ছিল এক্সট্রা, তাহলে 3,000 টাকা আমি কি করে পে করবো? আমার কাছে কোনো অপশন আছে? হ্যাঁ আছে। ব্যাংক কি বলছে? ব্যাংক তোমাকে ইনস্ট্যান্টলি 3,000 টাকা, ঠিক আছে, এক্সট্রা, 3,000 টাকা এক্সট্রা পেমেন্ট অ্যাট দ্যাট টাইম দিয়ে দেবে। মানে কি, তোমাকে অ্যাজ আ অগ্রিম হিসেবে তোমাকে টাকাটা দিয়ে দিল, তোমাকে আগে আগে টাকাটা দিয়ে দিল। তোমার ব্যাংকের অ্যাকাউন্টে কি শো করবে? -3,000 রুপিস। নেক্সট টাইম তুমি যখন তোমার অ্যাকাউন্টে ধরো তুমি বাবার কাছে গেলে, বাবা তোমাকে কি দিল? বাবা তোমাকে হাত খরচার জন্য 10,000 টাকা তোমাকে আবার দিল মাসে। তাহলে কি হবে? তোমার 3,000 টাকা মাইনাস ছিল, এখন তোমার ব্যাংকের ব্যালেন্সে কত শো করবে? 7,000 টাকা তোমার হচ্ছে ফাইনাল ব্যালেন্স হবে। ঘটনাটা না বুঝতে পারলে আরেকবার পেছনে গিয়ে দেখে নিও, ঠিক আছে? তাহলে এই যে গোটা ফেনোমেনাটা, এই ফেনোমেনাটাকে বলা হচ্ছে অ্যাডভান্সেস। বোঝা গেল? খুব সুন্দরভাবে এবং খুব সহজভাবে আমি আমি দুটো জিনিস ডিসকাস করলাম, যে লোনস কি জিনিস হয় আর অ্যাডভান্সেস কি জিনিস হয়। আচ্ছা, নেক্সট, এবার আমরা পড়ছি যে টাইপস অফ অ্যাডভান্সেস। ওকে, টাইপস অফ অ্যাডভান্সেস। দেখো, টাইপস অফ অ্যাডভান্সেস আমি যদি বলি, তাহলে আমাদের অগ্রিম আমি কত রকম ভাবে দিতে পারি, ঠিক আছে? নাম্বার 1, অগ্রিম হচ্ছে ক্যাশ ক্রেডিট। ওকে, নাম্বার 2, অগ্রিম হচ্ছে ওভারড্রাফট। এটা নিয়ে আমি আগের ক্লাসেও ডিসকাস করেছি, ওভারড্রাফট ফেসিলিটি কি, তাও আবার বলে দেবো। আর নাম্বার 3 হচ্ছে বিল ডিসকাউন্টেড। ওকে, তাহলে এইগুলো হচ্ছে ব্যাপার, ক্যাশ ক্রেডিট, ওভারড্রাফট আর বিল ডিসকাউন্টেড। ওকে, তাহলে ক্যাশ ক্রেডিট জিনিসটা কি? ক্যাশ ক্রেডিট জিনিসটা টোটালি হচ্ছে আমি যে জিনিসটা বোঝালাম না এতক্ষণ ধরে অ্যাডভান্সেস এর ভেতর, সেই জিনিসটা অ্যাকচুয়ালি ক্যাশ ক্রেডিটের ভেতরে পড়ে। তো ক্যাশ ক্রেডিট হচ্ছে এমন একটা অ্যারেঞ্জমেন্ট যেখানে ব্যাংক অ্যালাউ করছে, দেখো স্পেসিফিক টার্মে আমি যখন কিছু ব্যাংকের কাছ থেকে নিচ্ছি, তখন আমি কি, আমি হচ্ছি বড়োয়ার, আমি বড় করছি ব্যাংকের থেকে, সো আমি বড়োয়ার। তো ব্যাংক অ্যালাউ করছে একটা বড়োয়ারকে একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত, যেটা তো আমার লিমিট আছে, সেই লিমিটটা পর্যন্ত আমি যাতে উইথড্র করতে পারি। দেখবে এখন একটা জিনিস হয়েছে, আমি ইন্টিমেশন দিচ্ছি তোমাদেরকে, দেখবে পেটিএম এর যে অ্যাকাউন্ট গুলো থাকে, পেটিএম এ যাদের অ্যাকাউন্ট আছে, দেখবে তারা খরচ করলেও কিন্তু মাইনাসেও মানে তাদের অ্যাকাউন্ট শো করে, ঠিক আছে, কারণ একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত ব্যাংক তাদেরকে কি রাখে, লিমিট দিয়ে রাখে, যে এত লিমিট পর্যন্ত তুমি ইন্টারেস্ট মানে উইথড্র করতে পারো। এবার এবার কি হচ্ছে, যে ধরো যে তোমার যে এক্সেস অ্যামাউন্ট, যেটা তোমার যেটা মাইনাসে ফিগার যেটা রয়েছে, যেটা তোমার মানে মাইনাসে ফিগার রয়েছে, এর ওপর কি চাপবে? এর ওপর ইন্টারেস্ট চার্জ হবে। তোমাকে ব্যাংক কি এমনি ছেড়ে দেবে? এমনি এমনি দেবে? মানে তোমার মুখ দেখে তো আর দেবে না।
তাহলে যে অ্যামাউন্টটা সারপ্লাস হচ্ছে, এই যে ওপরে এক্সাম্পলে বললাম যে 3,000 টাকা, ঠিক আছে, 3,000 টাকা এই যে মাইনাসে ছিল, এই 3,000 টাকার ওপর একটা সার্টেন ইন্টারেস্ট চার্জ করবে হচ্ছে আমাদের ব্যাংক। অ্যান্ড ক্যাশ ক্রেডিট হচ্ছে অ্যাজ পার টার্মস অ্যান্ড কন্ডিশন কাদের সাথে থাকে, ব্যাংক আর যে বড় করছে মানে বড়োয়ার স্পেশালি, ঠিক আছে, এদের মধ্যে কি থাকে, একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আগে থেকেই তৈরি করা থাকে, ঠিক আছে। তো এটা কি যাচ্ছে, তাহলে আমি ক্যাশ ক্রেডিটকে কি বলতে পারি, যে শর্ট টাইমের জন্য, তার মানে শর্ট টার্ম কি লোন ফেসিলিটি, এটা তো লোনই দিচ্ছে না তোমাকে, এক প্রকারের লোনই দিচ্ছে, হ্যাঁ অ্যাজ আ অগ্রিম হিসেবে দিচ্ছে, কিন্তু তোমাকে মানে টাকা তো দিচ্ছে। এবার ক্যাশ ক্রেডিট যাতে থাকে, ক্যাশ ক্রেডিট জেনারেলি কারা খোলে, ক্যাশ ক্রেডিট জেনারেলি খোলে হচ্ছে যারা বড় বড় বিজনেসম্যান, যাদের কোম্পানি রয়েছে, ঠিক আছে, যারা বিজনেসম্যান, বা যাদের হচ্ছে বড় কোম্পানি রয়েছে, ঠিক আছে, বা যারা হচ্ছে যে এনজিও, ঠিক আছে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যারা আছে, বা যাদের হচ্ছে যে ক্যাপিটাল, মানে ক্যাপিটাল লোনের প্রয়োজন হয়, ঠিক আছে, ক্যাপিটাল লোন অ্যাকচুয়ালি, তো তাদের জন্য এই ক্যাশ ক্রেডিট ফেসিলিটি আছে। এটাকে আমরা শর্টে কি বলি জানো, শর্টে বলি সিসি ফেসিলিটি, ঠিক আছে, সিসি ফেসিলিটি, ক্যাশ ক্রেডিট ফেসিলিটি। তো এটা হচ্ছে একটা শর্ট টাইমের জন্য লোন, এবং যেটার ইন্টারেস্ট রেট কিন্তু চাপছে, যে সারপ্লাস অ্যামাউন্ট বা যে অ্যামাউন্ট আমাদের নেগেটিভে থাকছে তার উপর কিন্তু আমাদের ইন্টারেস্ট চাপছে। ব্যাংক আর বড়োয়ারের মধ্যে হয় জেনারেলি বিজনেসম্যান, কোম্পানি, এনজিও, ঠিক আছে, বা ক্যাপিটাল যারা লোন নিচ্ছে তাদের জন্য কিন্তু ক্যাশ ক্রেডিট থাকে। এবার ওভারড্রাফট ফেসিলিটি কি, ওভারড্রাফট ফেসিলিটিও ব্যাংক ডিসকাস, মানে ব্যাংকের দ্বারাই হচ্ছে একটা ফেসিলিটি, যেটা কিনা হয় কি অনলি ফর কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডার, কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডার, যাদের কারেন্ট অ্যাকাউন্ট আছে তাদেরকেই একমাত্র দেওয়া হয় কি ওভারড্রাফট ফেসিলিটি। তার মানে কি, যে অ্যামাউন্টটা সে পে করছে সেই অ্যামাউন্টটা থেকে এক্সেস অ্যামাউন্ট সে যেন পেয়ে যায়। তো ক্যাশ ক্রেডিট আর ওভারড্রাফট ফেসিলিটি একদম সেম, কিন্তু বলতে পারো ক্যাশ ক্রেডিট যেটা ছিল সেই ক্যাশ ক্রেডিটের থেকে কি হচ্ছে না, আমাদের যে ওভারড্রাফট আছে তার যে পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট, ঠিক আছে, সেটা কিন্তু ওভারড্রাফটে অনেকটা বেশি, ক্যাশ ক্রেডিটে অনেকটা কম, কারণ ক্যাশ ক্রেডিট হিউজ অ্যামাউন্টের ওপর দেয়, ওভারড্রাফটের একটা লিমিট আছে, তার বেশি আর দেওয়া হয় না, ঠিক আছে, ওভারড্রাফট ফেসিলিটি। কিন্তু এখন একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যে বিএসবিডিএ, আগের দিন বলেছিলাম বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট, যেটা প্রধানমন্ত্রী জনধন যোজনার আন্ডারে পড়ছে। তো সেই যে অ্যাকাউন্ট গুলো আছে, নো ফ্রিল অ্যাকাউন্ট, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট যাই বলো, তো সেইগুলোতে কিন্তু অ্যাডভান্সেস দেওয়া হচ্ছে, দো ইট ইজ আ সেভিংস অ্যাকাউন্ট। তাহলে যদি কোশ্চেন আসে যে কোন সেভিংস অ্যাকাউন্টের ওপরে ওভারড্রাফট ফেসিলিটি কন্টিনিউ আছে, তোমরা বলবে বিএসবিডিএ বা প্রধানমন্ত্রী জনধন যোজনার আন্ডারে যেগুলো নো ফ্রিল অ্যাকাউন্ট বা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলা হচ্ছে, সেগুলোতে কিন্তু ওভারড্রাফট ফেসিলিটি দেওয়া হয়। তো ওভারড্রাফট, আমরা বলতে পারি ওভারড্রাফট ইজ অ্যান এক্সটেনশন অফ ক্রেডিট provided to current and savings account holder in case where the total balance of the amount or the account holder becomes zero, যখন অ্যাকাউন্ট হোল্ডারের ব্যালেন্সটা জিরো হয়ে যাচ্ছে, at that time the credit will be provided to that particular current or savings account holders account. ওকে, তাহলে কি, এইবার হচ্ছে ক্যাশ ক্রেডিট আর ওভারড্রাফটের যে ডিফারেন্স গুলো আমি বললাম, এক নাম্বার কি হচ্ছে ইন্টারেস্ট রেট। ওকে, ইন্টারেস্ট রেট কি হয়, এদিকে আমরা লিখি হচ্ছে সিসি, আর এদিকে আমরা লিখি হচ্ছে ওডি, ঠিক আছে। তাহলে ইন্টারেস্ট রেট কি হয়, ইন্টারেস্ট রেট সিসিতে মানে ক্যাশ ক্রেডিটে কম্পেয়ার টু ওভারড্রাফট কি থাকে, লোয়ার থাকে, আর ওভারড্রাফটে কি থাকে, একটু হায়ার থাকে। নাম্বার টু কি আছে, হাইপোথিকেশন, হাইপোথিকেশন, হাইপোথিকেশন মানে কি বন্ধকীকরণ। ওকে, হাইপোথিকেশন মানে কি বন্ধকীকরণ। তো যে কোনো স্টক বলো বা বা তোমার কোনো হচ্ছে যে ধরো যেগুলো তুমি বন্ড নিয়ে রেখেছো বা ইনভেন্টরি তোমার যেগুলো আছে, মানে তুমি যে কোনো জিনিসের ওপর তুমি সিসি নিতে পারো,
ঠিক আছে? আর ওভারড্রাফট অ্যামাউন্ট কি হয়? ওভারড্রাফট অ্যামাউন্ট হচ্ছে যে যে মানে অ্যাকাউন্ট হোল্ডার নিচ্ছে তার মানে পাস্টে রিপেমেন্টের কিরকম হিস্ট্রি রয়েছে, সে অ্যাজ আ কাস্টমার কতটা ভালো, সেইটা দেখে পর আমার কি হচ্ছে না ওভারড্রাফট বা ওডি ফেসিলিটি হয়। তার মানে অন টার্মস এর ওপর হয় কি ওডি। আর সিসি নিতে গেলে তোমাকে তাহলে কোনো কোনো জিনিসের বন্ধকীকরণ বা হাইপোথিকেশন তোমাকে করতে হবে। এটা জেনারেলি কি পারপাসে ইউজ হয়? এর পারপাস হচ্ছে সিসি অ্যাকাউন্ট জেনারেলি বিজনেস পারপাস, যারা এনজিও ক্যাপিটাল লোন এসবের জন্য হয়। আর ওডি কোনো একটা পার্সন নেই, ঠিক আছে? ওডি ওভারড্রাফট ফেসিলিটি কোনো একটা পার্সন নেই, এটা তার একটা এক্সটেনশন ফেসিলিটি। এটা কিন্তু এক ধরনের অ্যাকাউন্ট, জানো তো? এই সিসি ফেসিলিটিটা এক ধরনের সিসি অ্যাকাউন্ট তৈরি করা যায়, ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট হয়, ঠিক আছে? সো ইট ইজ ওয়ান টাইপ অফ অ্যাকাউন্ট, কিন্তু ওডি কোনো অ্যাকাউন্ট নয়, ওডি একটা ফেসিলিটি, প্রপার ফেসিলিটি, ঠিক আছে? আর কি বলতে পারি, ক্যাশ ক্রেডিটের যে টাইম, ঠিক আছে, সেই টাইম পিরিয়ড হচ্ছে যে মিনিমাম হচ্ছে 1 ইয়ার, মিনিমাম 1 ইয়ারের জন্য আমরা সিসি দিতে পারি। আর ওভারড্রাফট ফেসিলিটি মানে অনেক রকম হয়, যেমন হচ্ছে যে মান্থলি হয়, ঠিক আছে, বা মান্থলি হয়, বা কোয়ার্টারলি বলতে পারো হয়, ঠিক আছে, কোয়ার্টারলি, বা ধরো ইয়ারলি হয়, ঠিক আছে? তো ওডি ফেসিলিটি কিন্তু এরকম ডিফারেন্ট টাইপের হয়, রাইট? তাহলে এত দূর বোঝা গেল যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্যাশ ক্রেডিট অ্যান্ড ওভারড্রাফট ফেসিলিটি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যে যে জিনিসটা আমি ডিসকাস করব, সেই জিনিসটা হচ্ছে বিল ডিসকাউন্টেড। আচ্ছা, বিল ডিসকাউন্টেড এই জিনিসটা বোঝা একটু একটু কঠিন, কিন্তু দেখো, একটা গল্প বলি, সে গল্পটা যদি শুনে যদি ভাল লাগে তাহলে বলো, ঠিক আছে? ধরো এটা হচ্ছে আমার বাবা, আর এটা হচ্ছে আমি। বাবাকে আমি খুব জেদ করছি যে বাবা বাবা, আজকে চলো আমরা কোনো একটা হোটেলে খেতে যাই। এটা আমাদের কি হোটেল, ঠিক আছে, এখানে আমাদের পিৎজা পাওয়া যায়। এই বাবাকে বললাম বাবা আমি পিৎজা খাবো। তো বাবা বললো আচ্ছা ঠিক আছে, চ আমরা পিৎজা খেয়ে আসি। তো আমরা পিৎজা খেতে গেলাম। এবার পিৎজা খেতে গিয়ে বাবাকে বললাম যে বাবা আজকে পেরি পেরি পিৎজা খাবে, চিকেন পেরি পেরি পিৎজা। বাবা বললো ঠিক আছে, পেরি পেরি পিৎজা খাবো। তো আমরা দুজন মিলে হচ্ছে পেরি পেরি পিৎজা খেলাম। ওকে, দিস ইজ আওয়ার পিৎজা, দিস ইজ হোয়াট, পিৎজা। তো যখন এবার হচ্ছে ওয়েটার এলো, ওয়েটার এসে আমাদের হাতে একটা বিল ধরিয়ে দিয়ে গেল। তো সেই বিলটা হচ্ছে কত, সাপোজ 1000 টাকা। এই যে 1000 টাকা যে বিলটা এলো, এবার বাবা যখন পকেট খুলে দেখছে তখন দেখছে যে 1000 টাকা বিল বাবার কাছে নেই, ঠিক আছে, বাবার কাছে 1000 টাকার বিল নেই। তখন কি করলো বাবা, গেল ওইখানকার যে ম্যানেজার আছে, তিনি ম্যানেজার, ঠিক আছে, ম্যানেজারকে একটু বড় দেখাতে হবে, তাহলে এই ম্যানেজার, তো বাবা হাঁটতে হাঁটতে গেল হচ্ছে আমাকে নিয়ে ম্যানেজারের কাছে। গাল তো আমাকে দিচ্ছেই যে এত বেশি খেয়েছিস কেন, 1000 টাকা বিল করে দিচ্ছিস। আচ্ছা, ম্যানেজারের কাছে গেল, ম্যানেজারের কাছে গিয়ে বাবা কি করলো, বাবা একটা বিল বানালো, যে বিলটাকে আমরা কি বলি, বিল অফ এক্সচেঞ্জ। মনে রাখবে এই টার্ম গুলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, ইন্টারভিউ জিজ্ঞেস করে হোয়াট ইজ বিল অফ এক্সচেঞ্জ। তো এই ম্যানেজার একটা ম্যানেজারের সাথে চুক্তি করে একটা বিল বানালো যার নাম হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ। সেই বিলটাতে কি হলো, মোহর লাগানো হলো যে এবিসি হোটেলে গিয়ে এত তারিখে একটা বাবা আর একটা ছেলে মিলে পিৎজা খেয়ে চলে এসছে, তার জন্য তাদের বিল হয়েছিল 1000 টাকা। এবার আমি বললাম যে আচ্ছা আপনি গিয়ে ব্যাংক থেকে তাহলে এই টাকাটা নিয়ে নেবেন। তো আমি একটা ডেট বললাম যে ধরো আজকে 10th জানুয়ারি, তো আমি বললাম যে 15th জানুয়ারি আপনি গিয়ে কিন্তু টাকাটা ব্যাংক থেকে উঠিয়ে নেবেন, এইটা দেখিয়ে উঠিয়ে নেবেন, তাহলে আমার অ্যাকাউন্ট থেকে আপনি টাকাটা পেয়ে যাবেন। এবার লোকটা কিন্তু খুব হড়বড়ি আছে। ও কি করলো, ও 15 তারিখে না গিয়ে 13th জানুয়ারি চলে গেল হচ্ছে ব্যাংকের কাছে। ওকে, চলে গেল কোথায়, ব্যাংকের কাছে। কেন, কারণ ব্যাংকে গেলে তবেই তো আমার অ্যাকাউন্টের থেকে ও টাকাটা তুলতে পারবে। ব্যাংক কি করলো, ব্যাংক বললো ঠিক আছে, আই উইল গিভ ইউ দ্যাট পার্ট অফ মানি, আমি তোমাকে এই টাকাটা দেব, কিন্তু যেহেতু তুমি
15 তারিখের জায়গায় 13 তারিখে এসছো, তাই জন্য আমি কিন্তু তোমাকে 950 রুপিসই দেবো। 50 টাকা কিন্তু আমি তোমাকে দেব না। কেন? কারণ 50 টাকা ওটা আমার অগ্রিম, ওটা আমার ইনকাম। ঠিক আছে? তুমি যেহেতু তুমি যেহেতু আগে আগে চাইতে এসছো আমার কাছে, তাই জন্য তুমি পাবে না। তো ও বললো ঠিক আছে, দুদিনে আমি দেখবো অন্য কোথা থেকে 50 টাকা জোগাড় করে নেবো। ও কি করলো? এই 950 টাকাটা নিয়ে চলে গেল। তো এই যে ভ্যালুটা 50 রুপিস, এই ভ্যালুটা হচ্ছে যে কি, বিল ডিসকাউন্টেড। বোঝা গেল? এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি অগ্রিম, যে অগ্রিম টাকা তোমাকে দিয়ে দিচ্ছে, কিন্তু তার জন্য একটা বিল যেটা আসছে, সে বিলের এগেনস্টে ব্যাংক কিছু টাকা রেখে দিচ্ছে। তো ব্যাংক কি করে না, শর্ট টার্ম কিছু একটা ফিনান্স দিচ্ছে, যেটাকে ডিসকাউন্টিং বিল বা বিল ডিসকাউন্টেড বলা হয়। তো যে কোনো জিনিসের, যে কোনো অ্যামাউন্টের যদি এক্সপায়ারি ডেট বা ডিউ ডেটের আগেই যদি আমরা গিয়ে সেই সেই বিলটাকে যদি আমরা মানে যদি রিডিম করি, তাহলে সেখান থেকে সার্টেন অফ পার্সেন্টেজ আমাদের কি হয়, অ্যাজ আ ডিসকাউন্ট আমাদের কাটা যায়। তো এই যে টাকাটা, এটা না তো কেউ পায় না, তো আমিও পাবো না, ওই ম্যানেজারও পাবে। কে পাবে মাঝখান থেকে? ব্যাংক পাবে। ঠিক আছে? আর যদি এই বিলের জন্য ওই বিলটা যদি মানে ডিউ ডেট যদি পেরিয়ে যায়, ঠিক আছে, এই বিলটা যদি ডিউ ডেট পেরিয়ে যায়, তাহলে কি হবে? ডিসঅনার্ড হয়ে যায়, মানে চেক যেমন ডিসঅনার্ড হয়ে যায়। যে যদি আমাদের একটা যে লিমিট আছে 3 মাস, সেটা যদি এক্সিড করে যায়, তাহলে আমাদের মানে চেক যেমন ডিসঅনার্ড হয়ে যায়, ওরকম বিলও ডিসঅনার্ড হয়ে যায়। যদি ডিসঅনার্ড হয়ে যায়, তাহলে ওই ডিউ ডেটে ব্যাংক কিন্তু রিকভারি করবে ওই অ্যামাউন্টটা ফ্রম দ্য কাস্টমার। ব্যাংক কিন্তু আমাকে ছাড়বে না, কারণ ব্যাংকের রিকভারি চাই। ব্যাংক রিকভারির জন্যই বসে আছে। আচ্ছা, এইখানে একটা নোটেবল তোমাদেরকে পয়েন্ট বলে রাখি, ব্যাংকে আমাদের দেশে ব্যাংক তো আছে, কিন্তু ব্যাংকের রিকভারির জন্য অ্যাসেট রিকনসিলেশন কাউন্সিল, এআরসি তৈরি করা হয়েছে। ঠিক আছে? এআরসি এদের কাজ কি? ব্যাংকের যত টাকা লুট চলে যায়, সেই টাকাগুলোকে কিন্তু আবার ফিরিয়ে দেওয়া। ঠিক আছে? তাহলে এই গেল হচ্ছে আমাদের বিল ডিসকাউন্টেড, আর হচ্ছে অ্যাডভান্স ওভারড্রাফট ফেসিলিটি, ক্যাশ ক্রেডিট, যেগুলো হচ্ছে অ্যাডভান্সেস এর ভেতর আসে। আর আছে লোন আসছে, আর ডিমান্ড ডিপোজিট অ্যান্ড টার্ম ডিপোজিট আসছে। আচ্ছা, আজকে লাস্ট টপিক একটু আহ বলে নি, যে লাস্ট টপিক হচ্ছে যে, ধরো একটা জিনিস বলছি, যে যদি আমরা যদি ডিপোজিট করি, আমরা যদি ডিপোজিট করি ব্যাংকে, তাহলে কি হবে? ব্যাংকের সেটা কি হবে, মানে কি হবে বলতে দুটো জিনিস থাকে। চলো এভাবে বুঝি, এটাকে বাদ দাও এখন। এভাবে বুঝি, যে একটা থাকে হচ্ছে অ্যাসেট, আরেকটা থাকে লাইবিলিটি। অ্যাসেট মানে কি? যেটা আমার সম্পত্তি, ট্যানজেবল ইনট্যানজেবল যে কোনো সম্পত্তি হচ্ছে আমার কাছে অ্যাসেট। মানে কি, ধরো আমি কোনো একটা সেভিংস অ্যাকাউন্ট খুললাম, সেখানে আমি টাকা রাখলাম, তাহলে সেইটা কি, আমি যে রেখে দিচ্ছি ব্যাংকে, তাহলে সেটা কি আমার সম্পত্তি নয়? হ্যাঁ, আমারই তো সম্পত্তি। আজ না হোক কাল ম্যাচিওর হলে তো আমিই পাবো। তাহলে ওটা হচ্ছে আমার অ্যাসেট। অ্যাসেটে আমার হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। কিন্তু ধরো আজকে যদি আমি আমার ছেলের পড়ানোর জন্য যদি আমি লোন নিই, তাহলে লোনটা কিন্তু আমার দায়বদ্ধতা, সেটা কিন্তু আমার লাইবিলিটি। যে আজকে আমি যদি লোন নিই, তাহলে ওই লোনের টাকাটা আমাকে ব্যাংকে আবার ফিরিয়ে দিতে হবে। তো দ্যাট অ্যামাউন্ট উইল বি ডিডাক্টেড ফ্রম মাই অ্যাকাউন্ট। কখনো না কখনো তো ডিডাক্টেড যাবেই। তাহলে সেটা হচ্ছে আমার ক্ষেত্রে লাইবিলিটি। কিন্তু এটা কার জন্য? এটা আমাদের বড়োয়ারদের জন্য। ঠিক আছে? বা কাস্টমারদের জন্য। ওকে? কিন্তু যদি বলো ব্যাংকের জন্য, তাহলে ব্যাংকের জন্য কিন্তু অ্যাসেট হচ্ছে লোনটা। কেন? কারণ ব্যাংক আমাদেরকে লোন দিচ্ছে, তার বদলে ও আমাদের ট্যানজেবল ইনট্যানজেবল যেটা কোল্যাটারাল থাকে, যেটা বলছিলাম, তো সেই কোল্যাটারালটাকে ও নিচ্ছে, তার এগেনস্টে ও মার্কেটে খাটায়, মার্কেটে খাটিয়ে টাকা ইনকাম করে। তো ওটাও কিন্তু অ্যাসেট, কারণ আমাদেরকে ফিরিয়ে দিতে হবে ব্যাংকে, তাই জন্য ওটা ব্যাংকের অ্যাসেট। কিন্তু আমরা যদি সেভিংস অ্যাকাউন্ট খুলি বা যে কোনো অ্যাকাউন্ট খুলছি, যে ইন্টারেস্ট পেমেন্ট করতে হচ্ছে, এটা কিন্তু ব্যাংকের দায়বদ্ধতা। এটা কিন্তু ব্যাংক বাধ্য আমাদেরকে পেমেন্ট করতে। তো প্রত্যেক মাসে হোক, প্রত্যেক কোয়ার্টারলি হোক, প্রত্যেক ইয়ারলি হোক, ব্যাংকে কিন্তু আমাদেরকে দিয়ে যেতে হয়।
তো এই জিনিসটা এটা একটা খুব ইজি কনসেপ্ট, বাট অনেকে ভুল করে, ঠিক আছে? ইন্টারভিউ গিয়ে দেখবে মানে আমরা একটু ফাম্বল করে যাই যে অ্যাসেট কি লাইবিলিটি কি, একটা কিছু সিনারিও দিয়ে দিল, দিয়ে বললো যে বলো এখানে অ্যাসেট কোনটা হবে, এখানে লাইবিলিটি কোনটা হবে। তাহলে এটা যেন ক্লিয়ার থাকে যে আলটিমেটলি অ্যাসেট কোনটা আমার কাছে, লাইবিলিটি কোনটা আমার কাছে। ঠিক আছে, চলো আশা করি তোমাদের খুব ভাল লাগলো, আর যদি ভাল লাগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ। জানোই আমি, দেখতেই পাচ্ছ খুবই ছোট চ্যানেল, ঠিক আছে? যদি ভাল লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, অ্যান্ড এই সিরিজটা আমরা কন্টিনিউ করব। আমার মেল অ্যাড্রেস হচ্ছে DEBAJYOTIMUKHERJ33@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে আমাকে মেল করতে পারো, বা তোমাদের কোনো কোয়ারি থাকলে তোমরা জানাতে পারো কমেন্ট বক্সে। ওকে, থ্যাংক ইউ, আই এম সাইনিং অফ, বাই বাই, ভালো থেকো।